প্রীতম আর প্রীতমের বন্ধুরা ইরফান গ্যাংয়ের চোখে বিষ। অধরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে একটা চড় মারে সাফওয়ানের গালে। এটাই ছিল সূত্রপাত। ভীষণ নোংরা ঝামেলা বাঁধে সেখানে। ইরফান আর প্রীতম সমানে সমান, দুজন দুজনকে যথেষ্ট আঘাত করেছে, সাথে তাদের বন্ধুরা তো আছেই। ছোটখাটো একটা ধাওয়া পাল্টে ধাওয়া হয়েছে। অথরিটি সামলাতে না পেরে থানায় ফোন করে পুলিশ ডেকে নেয়। আপাতত সবাই চুপচাপ। আজকের মারামারিতে প্রত্যেকেই অল্প বেশি চোট পেয়েছে। প্রীতমের ফর্সা সুদর্শন গালে আরও একটি কাটা দাগ বসে যাবে বোধহয়। প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে পরপর দুবার দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। চশমা ভেঙে গিয়েছে প্রীতমের। প্রেরণা তার পার্স থেকে প্রীতমের একটা চশমা বের করে জামির কাছে দেয়। জামি প্রীতমের হাতে দেয়। প্রীতম চশমা পরে আপুর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে নেয়। সে ঠিক বুঝে উঠতে পারছে না আপুর কাছে কিভাবে ক্ষমা চাইবে। প্রেরণা যে ভাইয়ের ওপর ভীষণ রেগে আছে তা দেখেই বোঝা যাচ্ছে। থানার ডিউটিরত ওসি নাজমুল এসে সেখানে দাঁড়ায়। ইহান তাজওয়ার উঠে দাঁড়িয়ে আন্তরিক হাসি দিয়ে তাকে বলে, ধন্যবাদ আপনাকে বিষয়টা এইভাবে দেখবার জন্য। এখন আমরা যেতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই যাবেন। ওসি নাজমুলের কথার সুর প্রশ্রয়ের। সব অভিভাবকরা উঠে দাঁড়ায়। নাজমুল সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, ভাগ্যিস ডিউটিতে আমি ছিলাম। শিহাব ভাই থাকলে আজকের রাতটা আপনাদের ছেলেমেয়েদের এখানে কেটে যেত। ওরা যা করেছে। ইরফান প্রীতম দুই পক্ষের সদস্যরা নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। এত বড় একটা ঝামেলায় পরেও তাদের কোনো হেলদোল নেই। এক দল আর এক দলকে চোখ দিয়ে ছুরির আঘাত করছে। ইহান শান্ত চোখে ইরফানকে এক পলক দেখে নাজমুলকে বলে, থ্যাংক ইউ অ্যাগেইন। ফার্দার এমন কিছুই হবে না। নাজমুল হেসে বলে, হোপ সো। এনিওয়ে, আগামীকাল নতুন এসপি জয়েন করবেন, নিশ্চয়ই জানেন। জি, আমরা অধীর আগ্রহে তার অপেক্ষাতেই আছি। নাজমুলের সাথে খুচরো কিছু আলাপ সেরে ইহান ইরফানকে নিয়ে বেরিয়ে পড়ে। সবাই দলে দলে নামছে। থানার গেটের কাছে এসে ইহান তাজওয়ার এবং ইরফানের সাথে পুনরায় এক পলক তার সামনে দাঁড়িয়ে থাকা ছিমছাম গরনের ভদ্র মহিলার দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে। ভাই স্কুটারে উঠতেই প্রেরণা স্কুটার উড়িয়ে চলে যায়। ইহান তাজওয়ারের BMW চলতে থাকে বিপরীত রাস্তা ধরে। কিছু সময় পেরোতেই ইহান নীরবতা ভেঙে গুরু গম্ভীর স্বরে বলে ওঠে, বোন দুটোকে বুদ্ধি করে থানায় আনিসনি দেখে তোর ওপর থেকে রাগ কিছুটা কমিয়ে নিলাম। আজ তোর জন্য যদি ইনশিরাহ আর ইনায়াকে থানা চক্কর দিতে হতো তাহলে তোকে কি করতাম তা নিজেও জানি না আমি। ইরফান চুপচাপ। ইহান বলতে থাকে, কাল চিটাগাং চলে যাবি অ্যান্ড ইটস ফাইনাল। Tatan, you misunderstood. It was just... এনাফ, শুনতে চাই না আমি। রুশফিদের বাড়িতে ওরা। বাকি রাস্তা দুই ভাইয়ের কেউ কোনো কথা বলল না। ইনায়ার বান্ধবী রুশফিদের বাড়ির সামনে এসে গাড়ির গতি স্লথ হয়। হর্ন বেজে ওঠে। ইনশিরাহ আর ইনায়াকে ঝামেলার পরপর ইরফান রুশফিদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। হর্নের শব্দ পেয়ে ইনশিরাহ আর ইনায়া শশব্যস্ত হয়ে রুশফিদের দোতলা থেকে নামতে থাকে। ইনায়ার অন্যান্য বান্ধবীরা আজ এসেছে রুশফিদের বাড়িতে নাইট স্টে করতে। রুশফির বাবা মা আজ বাড়িতে নেই, তাই সবকটা উঠতি বয়সী মেয়ে ইহান তাজওয়ারের গাড়ির হর্নের শব্দে হুড়মুড় করে দোতলার জানালা থেকে উকি দেয়। বলাই বাহুল্য ইনায়ার দাদানদের ওপর তারা সবাই খানিক দুর্বল। দেখলে একটা দুটো হার্টবিট মিস করে ফেলে। এই বয়সী মেয়েদের কাছে এ ধরনের পুরুষদের ভীষণ আকর্ষণীয় লাগে। এক ঝলক দেখার জন্য সবাই রীতিমতো একে অপরকে ঠেলছে, কিন্তু তাদের দুর্ভাগ্য গাড়ি ততক্ষণে চলে গিয়েছে। ভোর 4:18। সুনামি ধেয়ে আসার পূর্ব মুহূর্ত। শান্তিনীরের নিচতলার লিভিং রুমের 3 সেট সোফা দখল করে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে বাড়ির বড়রা। সবাই অপেক্ষা করছে
বাড়ির পোর্চের নিচে গাড়ি থামতে ইনশিরাহ একটা ঢোক গিলে নেয়। এতক্ষণ সে বিশেষ পাত্তা না দিলেও এখন বেশ নার্ভাস লাগছে তার। তারা মাতা রানী ওই ঝাঁসিকি রানী অদ্রিতা আলো কনসার্ট যাওয়ার অপরাধের শাস্তি হিসেবে জুতো পেটা করবে নির্ঘাত। কেউ বাঁচাতে পারবে না, স্বয়ং শামীম ইয়াসার মির্জাও না। দ্বিতীয় দফায় আর একটা ঢোক গিলে ঘাড় চুলকে ইহানের দিকে তাকিয়ে নরম গলায় ডাকে, এই দাদা, হুম। প্লিজ একটু ম্যানেজ করো, আর কখনো এমন হবে না। বড় আপুকে এতটা নার্ভাস দেখে ইনায়ার নার্ভাসনেস আকাশ চুম্বি হয়ে দাঁড়িয়েছে। আজ কি হবে? এই তারকাটা মেজো দাদানের সাথে যাওয়াটাই ভুল হয়েছে। তেরছাদ নজরে একবার মেজো দাদানের দিকে তাকায় সে। ইরফান অস্বাভাবিক শান্ত। ইহান গাড়ি থেকে নামতে নামতে ইনশিরাহকে বলে, দেখা যাক। গুটি গুটি পায়ে ভীতু বিড়ালছানার মতো দাদানের পিছু পিছু সদর দরজা পেরোয় ইনশিরাহ আর ইনায়া। মাথা নিচু করে রেখেছে বিধায় তখনও দুজনে দেখতে পায়নি বড়রা সবাই লিভিং রুমে তাদের জন্য অপেক্ষারত। অকস্মাৎ অদ্রিতা আলোর কণ্ঠস্বর কানে যেতেই দাঁড়িয়ে পড়ে দুজন। মাথা তুলে তাকাতেই দুই বোন ঢোক গিলে নেয়। আলো এগিয়ে এসে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ইনশিরাহকে একটা চড় মারবে তার আগেই বলিষ্ঠ হাতে ইহান বড় মায়ের হাত ধরে ফেলে। আলো ক্ষুব্ধ কণ্ঠে বলে, ছাড় আমার হাত, ছাড় ইহান। ইরফান ইনশিরাহকে আড়াল করে নেয় ততক্ষণে। ইনায়া ঠকঠক করে কাঁপছে। আলো ইরফানকে চেঁচিয়ে বলে, এই এই, তুই ওকে আড়াল করছিস কি? আজ তো তোকে আগে দেখছি। হ্যাঁ তাই দেখো, ওদের কিছু বলো না, আমি জোর করে নিয়ে গেছি ওদের। গম্ভীর কণ্ঠে ইরফান ঠেলতে ঠেলতে ইনায়া আর ইনশিরাহকে দোতলার সিঁড়ির দিকে পাঠিয়ে দেয়। শামীম গম্ভীর কণ্ঠে ইরফানের দিকে তাকিয়ে বলে, একটা অন্যায় করেছ, শাস্তিও অবশ্যই পাবে। ইরফান চুপ করে থাকে। ইলহাম, মির্জা আর ঋতু সোফাতেই বসে থাকে চুপচাপ। ইসমাম আর পরিও শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শামীম সবার মুখের দিকে এক পলক তাকিয়ে ইরফানকে বলে, এত ছোট তো তুমি নও, ওদের কেন নিয়ে গেলে কনসার্টে? ইরফান আজ দুঃসাহসী একটা কাজ করে বসে। বড় বাবার মুখের উপরে বলে দেয়, কাম অন বড় বাবা, ওরা কি ছোট? ওরা আমার সাথে ছিল। আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি বোনদের কিভাবে আগলে রাখতে হয়। হ্যাঁ, খুব আগলে রেখেছিস, তার প্রমাণ আজ পেয়েছি। নাও সিন ক্রিয়েট বন্ধ করে ঘরে যা। ব্রেকফাস্ট টেবিলে এই নিয়ে বিশদ আলোচনা হবে। পেছন থেকে ইহান তাজওয়ারের রাশভারী গম্ভীর আওয়াজ শুনে ইরফান মির্জা আর কিচ্ছু বলল না। সোজা হেঁটে দোতলায় চলে যায়। কনসার্টের ঝামেলা কিংবা থানার ব্যাপারটা ইহান বড়দের থেকে চেপে যায় দুটি কারণে। বড়রা দুশ্চিন্তা করবে আর দুই আরও কথা বাড়াবে। ইরফান দোতলায় ওঠার সাথে সাথে ইলহাম মির্জা তার বড় ভাইকে বলে ওঠে, দেখলে কেমন বার বেড়েছে। ওর একটা ব্যবস্থা করতেই হবে। মেয়ে দুটোকেও গোল্লায় নিয়ে যাচ্ছে। ইহান বাবার কথার পিঠে বলে ওঠে, তোমরা সবাই প্লিজ যার যার ঘরে যাও, পরে না হয় কথা হবে। দোতলার সিঁড়িতে বলিষ্ঠ পায়ে ধূপধাপ আওয়াজ তুলে চলে যেতেই বাড়ির বড়রা সবাই সবার মুখের দিকে তাকিয়ে থাকে। ঘুম তো কবেই উড়ে গিয়েছে। ফজরের আজান দিয়ে দিতেই সবাই ব্যস্ত হয়ে ঘরের দিকে ছোটে। ৩৬ ঘন্টায় প্রেরণা একটা কথাও বলেনি ভাইয়ের সাথে। অনুনয় বিনয় করেও প্রীতম বোনের কাছে পাত্তা পেল না। স্বাভাবিক, এত নিষেধের পরেও একটা ঝামেলায় জড়িয়ে গিয়ে রীতিমতো থানায় ছুটতে হয়েছে এবং বোনকেও থানায় যেতে হয়েছে। জীবনে এই প্রথমবার নিজের প্রতি ঘৃণা লাগছে প্রীতমের। কিন্তু তারই বা কি করার ছিল? ওই ইরফান মির্জা সব শুরু করেছে। সে শান্ত হয়ে থাকতো কিভাবে? ইরফানের কথা মাথায় আসতেই চোয়াল শক্ত হয়ে যায় প্রীতমের। ফর্সা সুদর্শন মুখটা নীলচে বর্ণের হয়ে যায়। কম্পিউটারের সামনে বসে কিছু কোড সাজাচ্ছিল সে। এখন আর কাজে মন নেই। আপু রেগে গেলে এমনিতেই প্রীতমের গোটা দিন খারাপ যায়। ওই মানুষটাকে কষ্ট দিয়ে তার কিভাবে সবকিছু স্বাভাবিক হতে পারে?
আজ শুক্রবার, সপ্তাহে এই একটা দিন রেস্তোরাঁ বন্ধ থাকে। প্রেরণা আজ বাড়ির কাজে ব্যস্ত ভীষণ। রান্না চাপিয়ে কাজের মেয়েটাকে নিয়ে অ্যাপার্টমেন্ট ঝাড়পোছ করছে সে। প্রণবী আর সুপ্ত মিস জেনির কাছে বসে গল্প শুনছে। প্রীতম ধীর পায়ে হেঁটে গিয়ে বোনের সামনে দাঁড়ায়। প্রেরণা প্রীতমকে পাত্তা না দিয়ে ওয়ালম্যাটগুলো মুছতে থাকে। প্রীতম বোনের হাত থেকে ওয়ালম্যাট সরিয়ে নিয়ে নরম গলায় বলে, আপু প্লিজ। প্রেরণার ভ্রু কুঞ্চিত হয়, তবে সে চুপ। প্রীতম পুনরায় বলে, আপু আর হবে না। অনেকবার তো শুনলাম ভাই, আর কত? আপু আমি কি করতাম? চুপচাপ ওর মার খেয়ে চলে আসতাম, হাত ভেঙে পা ভেঙে আসতাম, তখন তোমার ভাল লাগতো? এবার যেন প্রেরণা একটু নরম হয়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তো চলে আসতি, ওর সাথে টক্কর দিতে তোকেই বা যেতে হবে কেন? কেন করতাম না আপু তর্ক? রীতিমতো আমাকে ইফটিজার বললো। আমি এমন? তুমি বলো, বলো তুমি, আমি কি ইফটিজার? প্রেরণা একটা ফোঁস শব্দে দীর্ঘশ্বাস ফেলে বলে, নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে এই শহরে এলাম, আর এখানে প্রতিদিন কোনো না কোনো ঝামেলা হয়েই চলেছে। তোর জন্য আজ থানায়ও যেতে হলো, আর ওদিকে রেস্তোরাঁয়। থেমে যায় প্রেরণা। প্রীতম কপাল কুঁচকে বোনের দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, রেস্তোরাঁয় কি হয়েছে আপু? প্রেরণা সেন্টার টেবিলের উপর থেকে পুরনো ম্যাগাজিনগুলো সরিয়ে নিতে নিতে বলে, বাদ দে, আই উইল ম্যানেজ। প্রীতম নাছোড়বান্দা বোনের হাত দুটো ধরে নিজের দিকে ফিরিয়ে বলে, না তুমি বলো। কিছুক্ষণ আমতা আমতা করে প্রেরণা বলে ওঠে, ওই আমার রাইভাল পার্টি আছে না, গাজী কিচেন, ওরা খুব প্যারা দিচ্ছে রে। আজকাল বেশ রিউমার ছড়ানোর চেষ্টা করছে আমার আর রেস্তোরাঁর নামে। প্রীতমের চোয়াল শক্ত হয়, অস্পষ্ট কিছু গালি দেয়, তারপর বোনের দিকে তাকিয়ে বলে, তো তুমি আইনি ব্যবস্থা কেন নিচ্ছ না এখনো? তোমাকে তো আগেই বলেছি বেশ কয়েকবার। এত ইজি নাকি ভাই? আমরা ভেসে এসেছি এই শহরে, আর ওদের শেকড় এই শহরে। আরে তুই বাদ দে না, ওসব করে আমার কিচ্ছুটি করতে পারবে না ইনশাল্লাহ, আর না পারবে আমার মনোবল ভাঙতে। দৃঢ়তার সাথে কথাগুলো বলে প্রেরণা। বোনের হাতটা তখনও প্রীতমের হাতের মুঠিতে। প্রীতম বোনকে লক্ষ্য করে কণ্ঠে তেজ নিয়ে কথা বলতে থাকা এই ভদ্র মহিলার চেহারায় ফুটে উঠেছে অসহায়ত্বের ছাপ, যা সে চাইলেও ঢাকতে পারবে না। প্রীতম একটা ঢোক গিলে বলে, এখন এসব কাজ আর করার দরকার কি আপু? তুমি শুধু শুদ্ধকে দেখো, আমি তো টুকটাক ভালোই উপার্জন করছি। রেস্তোরাঁ কর্মচারীদের উপর ছেড়ে দাও না। কর্মচারীদের ওপর ছেড়ে দিলে হয় না ভাই। এইটুকু বলে প্রেরণা একটু দম নিয়ে আবারও বলে, তুই এত নাক গলাবি না। আর ভালো উপার্জন করছিস তো কি হয়েছে, নিজেরটা বোঝ, সেভ কর এখন থেকেই। বছর দুয়েক পরেই লাল টুকটুকে বউ আনবো তোর জন্য। প্রীতম ঈষৎ লজ্জা পেয়ে মাথা চুলকায়। প্রেরণা বলে, এত বোন পাগলা হোস না রে ভাই, পরে বিপদে পড়ে যাবি। নিজের উপার্জনে নিজের পরিবারের কথা চিন্তা করে এখনই টাকা সেভ কর। নিজের পরিবার মানে? তুমি আমার পরিবার নও। না। স্পষ্ট জবাব প্রেরণার। তারপর বলল, এই যুগে এটা হয় ভাই? তোকে বিয়ে করিয়ে আমি আলাদা সংসার পেতে দিব তোদের? এখনকার আধুনিক মেয়েদের বিধবা আর শারীরিক প্রতিবন্ধী ননদ নিয়ে সংসার করার মন মানসিকতা নেই, তারা স্বাধীনতা চায়। মানসিকতা না থাকলে না থাকুক। আমি অমন মেয়েকে বিয়ে করতেই বা যাবো কেন? অমন মেয়েকে আমি আমার লাইফ থেকে জাস্ট ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব, যে আমার বোনদেরকে হিংসা করবে। আমাদের মা বাবা নেই আপু, আমরা তিন ভাই বোনের সাহারা। আমাদেরকে আলাদা করার চেষ্টা করা নারীর কোনো স্থান নেই আমার জীবনে। কথাগুলো শেষ করে প্রীতম ঘরে চলে যায়। প্রেরণা একা একা হাসতে থাকে ভাইয়ের কথা শুনে। এই ছেলেটার জীবনে যেন তেমন কেউ আসে যে ছেলেটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। কলিং বেলের আওয়াজে প্রেরণার ঘোর কেটে যায়। এই সময়ে আবার কে এলো? প্রেরণা যাওয়ার আগেই দেখতে পায় প্রীতম দরজা খুলে দিয়েছে। তাই সে নিজের কাজে মন দেয়। দেওয়ালের ঝুল পরিষ্কার করতে থাকে উঁচু হয়ে। রাদীপ প্রীতমের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি হেসে ভেতরে ঢোকে। আজ প্রেরণার ছুটির দিন, তাই টেরেস থেকে নামার সময় ভাবলো কোনো অজুহাতে তার প্রেরণা জানকে দেখে যাবে। তার দৃষ্টি খুঁজছে প্রেরণাকে। প্রীতম খানিকটা অবাক হয়ে বলে, কিছু বললে রাদীপ?
রাদীপ তুতলে বলে, হ্যাঁ ওই মানে বিকেল স্পোর্টস ক্লাবে যাচ্ছ তুমি? হ্যাঁ যাচ্ছি। তুমি কি এটা বলার জন্য এসেছো? হ্যাঁ ওই আর কি, একটু পানি খেতে চাচ্ছি। ও ওকে, বসো রাদীপ, আমি পানি আনছি। প্রীতম ডাইনিং রুমের দিকে যেতেই রাদীপ সাবধানী নজরে ভেতরের ঘরে উকি দেয়। প্রেরণা উঁচু হয়ে ওয়াল ম্যাটগুলো সাজিয়ে রাখছিল। গায়ের সুতির শাড়িটার রং লাল, আঁচলটা কোমরে গোজা। বারবার উঁচু হওয়ার দরুন পেটের ক্ষুদ্রাংশ এক চিলতে ফর্সা পেট দৃশ্যমান। রাদীপের শকুনি নজর সিধা ওই নারী কায়ার একাংশে গিয়ে আটকে থাকে। নিঃশব্দে গিলতে থাকে প্রেরণাকে। তীব্র কামনায় গলার শ্বাস রোধ হয়। লাল শাড়িতে প্রেরণাকে একটা লাল চেরি পায়ের মতো লাগছে। রাদীপের ইচ্ছে করছে খেয়ে ফেলতে পুরো। রাদীপ। প্রীতমের ডাকে রাদীপ চমকে উঠে ঘুরে তাকায়। বোকা বোকা হাসি হেসে প্রীতমের হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খেয়ে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। প্রেরণা হাত মুছতে মুছতে বসার ঘরে এসে জিজ্ঞেস করে, কে এসেছিল ভাই? রাদীপ। প্রেরণা ভ্রু কুঁচকে ফেলে। এই ছেলেটি ইদানিং নানা অজুহাতে অহেতুক তাদের বাড়িতে আসছে। প্রীতমের দিকে তাকিয়ে প্রেরণা বলে, কি বললো? তেমন কিছু না আপু, ওই ছেলেটা অদ্ভুত। হি ওয়াজ স্টারিং অ্যাট ইউ। ওকে বিশেষ পাত্তা দেবে না। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে প্রীতম নিজের ঘরের দিকে যায়। সে রাদীপের দৃষ্টি দেখেছে। ওই নোংরা দৃষ্টি সম্পর্কে সে অবগত। সেও একজন পুরুষ। প্রেরণা থ হয়ে দাঁড়িয়ে থাকে। এসব কি? আর কত দিন কেটেছে? 3 কি 4। বাড়ির পরিবেশ এখন বেশ শান্ত। এত দ্রুত শান্তিনীর শান্ত হওয়ার কথা ছিল না, কিন্তু তবুও হয়েছে। কারণ ইহান থানার ঘটনা নিয়ে বাবা চাচাদের কাছে মুখ খোলেনি। ইনশিরাহ ক্যামেরা নিয়ে ধেই ধেই করে বনে বাজারে ঘুরতে নামেনি। ইনায়া ট্যুরের কথা তোলেনি। ইরফান সোনা ছেলের মতো বাবা ইলহাম মির্জা আর চাচা শামীম মির্জার সাথে অফিসে গিয়েছে। সবাইকে শান্ত রাখতে 3 ভাই বোন পরামর্শ করে এই উদ্যোগ নিয়েছে। এতে কাজে দিয়েছে। তাই তো রাতারাতি ইনশিরাহ বেস্ট ফ্রেন্ডের বাড়িতে নাইট স্টে করার পারমিশন পেয়ে গিয়েছে। কিন্তু ইনশিরাহর নিয়ত নেক। সে অযথা বান্ধবীদের সাথে মস্তি করার জন্য আসেনি। সবাই মিলে কম্বাইন্ড স্টাডি করে গুরুত্বপূর্ণ টেক্সটগুলো বুঝে নেবে। আর যাই হোক, ফাইনাল ইয়ারে রিটেক খেলে চলবে না। মাতারানী অদ্রিতা আলো ওয়াইফ অফ স্বামী নিয়াসার মির্জা তাহলে সোশ্যাল সাইটে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে দেবে। নিয়ত নেক থাকলেও কোথায় কি হচ্ছে 3 বান্ধবী মিলে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে কখনো 4 বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, কখনো এটা সেটা বিভিন্ন রেসিপি ট্রাই করছে। অবশেষে রাত 11:30টায় তাদের ইচ্ছে হলো ঘুরতে বেরোবে। আজ তারা স্বাধীন। সব চাওয়া তাদের মাথা চারা দিয়ে উঠেছে। ইনশিরাহ প্রথমে গাইগুই করলেও পরে তাকেই সর্বোচ্চ উৎসাহিত দেখা যায়। রক্ষণশীল পরিবারের মেয়ে হয়ে এমন স্বাধীনতা বিশেষ পায়নি সে। তোনাদের বাড়িতে তোনার বাবা মা এবং ভাই নেই। তারা কিছু দিনের জন্য ইন্ডিয়া গিয়েছে। তোনার ভাইয়ের ল্যাম্বরগিনিটা পড়ে আছে বাড়ির পার্কিং হাউসে। মনে পড়তেই তোনার মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। ইনশিরাহকে বলে, ইনশিরা, তুই তো ড্রাইভিং জানিস, চল না লং ড্রাইভে যাই। ইনশিরাহ অবাক হয়ে বলে, আমি এত রাতে ড্রাইভিং? রাত 12টা প্রায়। বাড়ি থেকে তারা বেরিয়েই পড়ল। আবাসিক এরিয়ায় মিনিট 10 ঘোরাঘুরি করে খুব সাহস জমিয়ে বুকে একটা লম্বা শ্বাস নিয়ে ইনশিরাহ হাইওয়েতে নামে। উদ্দেশ্য এখান থেকে ইউনিভার্সিটি রোড পর্যন্ত যাবে। ইনশিরাহর 2 বান্ধবী তুনা বানহা উত্তেজনায় ফেটে পড়ছে। রাতের হাইওয়ে চমৎকার উপভোগ্য একটা জিনিস। নিজেদেরকে রাজা রাজরা মনে হচ্ছে তাদের। আর রাস্তার 2 পাশে সারি সারি বহুতল ভবন যেন প্রচার মতো দাঁড়িয়ে তাদের কর্নিশ করছে। তবে এই স্পিডটা তাদের আনন্দ সাদামাটা করে দিচ্ছে। অবশেষে 4 বান্ধবী মিলে চুক্তি করে স্পিড বাড়ানোর এবং ন্যাশনাল হাইওয়ে স্পিডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইনশিরাহ ছুটে চলে সামনে। তার 2 বান্ধবী চাপা স্বরে মুখ থেকে আওয়াজ করছে। ইনশিরাহর ড্রাইভিং কৌশল দেখে অভিভূত তারা। মিনিট 5 মধ্যেই 2টো চেকপোস্ট পেরিয়ে যায় তারা। চেকপোস্ট 2টি খালি। ইনশিরাহ অবাক হলেও বিশেষ পাত্তা না দিয়ে এগিয়ে যেতেই উচ্ছ্বাসে ভাটা পড়ে তাদের। হর্নের শব্দে মানহা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে এক লোক তাদের পিছু নিয়েছে। মুহূর্তের ব্যবধানে লোকটা রাশভারী গম্ভীর কণ্ঠে বলে ওঠে,
Stop the car. ইনশিরাহ কপাল কুঁচকে ডানে তাকায়। বাইকার তাকে ওভারটেক করার চেষ্টা করছে দেখে সেও গাড়ির স্পিড আরেকটু বাড়িয়ে দেয়। লোকটা আর একবার বলে ওঠে, Stop the car. Why you chasing us? পুনরায় ধমকে ওঠে লোকটা। মানহা তুনা বিস্মিত। ইনশিরাহ কণ্ঠে তেজ নিয়ে বলে, Stay away from our car. নয়তো ঘাড় ধরে থানায় ঢুকিয়ে দিয়ে আসবো। ততক্ষণে লোকটার বাইক ইনশিরাহদের ওভারটেক করে সামনে গিয়ে রাস্তা আটকে দেয়। বাধ্য হয়ে ইনশিরাহ গাড়ির ব্রেক কষে। মুখে বর্গীয় শব্দ করে ইনশিরাহ গাড়িতে বসেই চেঁচিয়ে বলে, Who the hell are you? বাইক থেকে নেমে লোকটা টান টান হয়ে দাঁড়ায়। ততক্ষণে সেখানে দুজন কনস্টেবল এসে পৌঁছয় বাইক নিয়ে। ইনশিরাহ আর ওর 3 বান্ধবী হতবাক হয়ে আশেপাশে তাকিয়ে পুনরায় দৃষ্টি ঘুরিয়ে হেলমেট পরিহিত লোকটাকে দেখে। লোকটা হেলমেট খুলতেই আরও একবার বিস্মিত হয় ইনশিরাহ। বুদ্ধিদীপ্ত দুটি চোখ, সুদর্শন চেহারা, চওড়া কপাল, পুরুষালী সৌন্দর্যের কোনো রকম ঘাটতি নেই ওই লম্বা মতো তামাটে পুরুষটির, যে তাকিয়ে আছে তীক্ষ্ণ নজরে ইনশিরাহর দিকে। মুখমণ্ডলে ছেয়ে আছে গাম্ভীর্য। ইউনিফর্ম পরিহিত কনস্টেবলের মধ্য থেকে একজন বাইক থেকে নেমেই ওই বলিষ্ঠ সুদর্শন লোকটাকে বলে, স্যার। লোকটা ততক্ষণে ইনশিরাহর থেকে দৃষ্টি সরিয়ে কনস্টেবলকে আদেশের সুরে বলে, Call the van. 3 জনকে ভ্যানে তোলো। অ্যালকোহল ডিটেক্টর কোথায়? ইনশিরাহ তাজ্জব বনে গিয়েছে পুরো। মানহা চাপা স্বরে বলে ওঠে, আয় হাই, এই লোক পুলিশ নাকি? ইনশিরাহ বিশেষ পাত্তা না দিয়ে বেশ কর্কশ কণ্ঠেই প্রশ্ন ছড়ে। এই কে আপনি? লোকটা ইনশিরাহর দিকে তাকায়। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটেও মিলিয়ে যায়। তার পাশ থেকে একজন কনস্টেবল বলে ওঠে, গলা নামিয়ে বাচ্চা, ইনি নতুন সুপারিনটেন্ডেন্ট অফ দিস এরিয়া পুলিশ। ইনশিরাহ সাথে সাথে চোখ বড় বড় করে লোকটার দিকে তাকায়। বুদ্ধিদীপ্ত চেহারায় কঠিন দৃষ্টি। একটা ঢোক গিলে নেই ইনশিরাহ। ইনি পুলিশ সুপার, আর তাকে কিনা ইনশিরাহ বলেছে ঘাড় ধরে থানায় ঢুকিয়ে দেব। পরপর আরও 2বার ঢোক গিলে ইনশিরাহ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে লোকটার দিকে। লোকটা গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, হাই, আমি মুইন ফরাসি। তো থানা যাওয়া যাক। থানার গোল টেবিলে 3 জন তরুণী, নিঃসন্দেহে 3 জন রূপবতী তরুণী বসে আছে। কনস্টেবল থেকে শুরু করে ডিউটিরত ঊর্ধ্বতন অফিসাররা চোখ গোল গোল করে তরুণীদের দিকে দেখছে। এদের মধ্যে ওই থানার পুরনো কর্মকর্তা কর্মচারীরা থাকলে ইনশিরাহকে চিনে নিত, কিন্তু এই শিফটের অফিসার এবং কনস্টেবলগুলো নতুন, ইনশিরাহকে চিনতে পারেনি। ইনশিরাহ হুডির টুপি তুলে মাথাসহ চোখ পর্যন্ত ঢেকে বসে আছে। কোনো প্রকার নড়চড় নেই। রাগে জিদে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বসে থাকলেও উৎকণ্ঠা ভয়ে সে রীতিমতো জড়সড় হয়ে গিয়েছে। মানহা আর তুনা কপালে হাত দিয়ে ঝিমুচ্ছে। ওদের মধ্যে মানহা খানিক ভীতু প্রকৃতির, কান্না পাচ্ছে তার, কিন্তু ইনশিরাহর ভয়ে কাঁদছে না। থানার কিছু অল্প বয়সী কনস্টেবল থানা প্রাঙ্গণেই চা খেতে খেতে বারে বারে ইনশিরাহদের দেখছে আর চাপা স্বরে হাসছে। অদম্য কৌতূহল তাদের চোখে। দেখতে শুনতে ভালো ঘরের বড়লোকের মেয়েগুলোকে এসপি স্যার নিচে ধরে এনেছেন। নিশ্চয়ই কোনো বড় কেস হবে, হয়তো নিশ্চয়ই মাদকের কেস হবে। এই কেসের 2 জন ইনচার্জ কনস্টেবলকে পাশ কাটিয়ে যেতে দেখে আরেকজন কনস্টেবল জানতে চায়, এই কেস কি রে? এরা কারা? আরে হাইওয়েতে পাগলের মতো গাড়ি চালাচ্ছিল, বনো ফোর্ডিং এর মতো উঠছিল। এসপি স্যার আইজিপি স্যারের হেডকোয়ার্টার থেকে ফিরছিল, তখন স্যার নিজে আটকালো। পরে খতিয়ে দেখলো এর ড্রাইভিং লাইসেন্সের সাথে নেই। মদ খেয়েছে নাকি? না, টেস্টে তো দেখা যাচ্ছে খায়নি, তবে এদের ছাড়া পেতে অনেক হ্যাপা পোহাতে হবে। এসপি স্যারকে ভীষণ রাগিয়ে দিয়েছে, মুখে মুখে তর্ক করেছে। ওই যে লম্বা মতো শার্ট প্যান্ট পরা মেয়েটা, ও স্যারকে কি বলেছে জানেন? বলেছে, আপনি আমার বাবাকে চেনেন? তারপর আর কি, আমাদের জাদরেল স্যারকে এক ধমক দিতেই 440 ভোল্টের ঝটকা খাওয়ার মতো কেঁপে ওঠে। সেই যে কচ্ছপের মতো কল্লা লুকিয়েছে টুপির ভেতরে, এখনো মাথা তুলে তাকায়নি। যাই বলেন, নতুন স্যার ভীষণ জারদেল। 18 ঘন্টা হলো এই থানায় পা দিয়েছে, আর তাতেই দুপুরে ওসি স্যার তার অফিস থেকে বাতি ইঁদুরের মতন মুখ করে বের হয়েছে। নিশ্চয়ই কড়া ধমক খেয়েছে।
বাকি কথা শেষ করতে পারল না কেউই। গেট থেকে একটা নীল রঙের গাড়ি থানা প্রাঙ্গণে এসে থামে। গাড়ি থেকে নেমে পড়ে শুভ্র পাঞ্জাবি এবং কোটি পরিহিত স্বয়ং শামীম ইয়াসার মির্জা এবং ইহান তাজওয়ার মির্জা চাচা ভাতিজা হন্তদন্ত হয়ে এফআইআর ডেস্কে গিয়ে জানতে চাই এনসি রাহু নামের মেয়েটির কথা। শামীম ইয়াসার মির্জা পলিটিক্স ছেড়েছেন বহু বছর হয়েছে ঠিকই, কিন্তু এই শহরে তাকে সমীহ করে চলে সবাই, যারা ওই মুখটা চেনে। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে শামীম ইয়াসার মির্জা আজও সমাদৃত। কনস্টেবল দুজন এগিয়ে এসে সালাম দিতেই শামীম সালামের জবাব দিয়ে বলে, এনশেরা, তাকে কোথায় রাখা হয়েছে? পেছন থেকে একজন এসে জবাব দেয়, ইনসিরা, কিন্তু সে তো। শামীম ঘুরে তাকায় কনস্টেবলের দিকে। ইহান কনস্টেবলকে বলে ওঠে, ইনশিরা শামীম ইয়াসার মির্জার মেয়ে, তাকে কোথায় রাখা হয়েছে? হতভম্ব হয়ে যায় দাঁড়িয়ে থাকা কনস্টেবলগুলো। মেয়েটা শামীম ইয়াসার মির্জার মেয়ে? এসপি স্যার একটা বারের জন্য মেয়েটার বাপের নাম শুনলই না মেয়েটার থেকে। এত বিরাট কেলো হয়ে গেল। একজন কনস্টেবল নিজের হতভম্ব ভাব কাটিয়ে এগিয়ে এসে বলে, গোল টেবিল চত্বরে আসুন আমার সাথে। পুরনো দালানের কনস্টেবলরা একে অপরের মুখ চাওয়াচাই করছে। তাদের চোখে মুখে বিস্ময় ভাব। শেষমেশ শামীম ইয়াসার মির্জার কন্যাকে ধরে আনা হলো থানায়। ডেস্কের উপরে নেম প্লেটটাতে মেটালের গোটা গোটা অরফে লেখা মঈন ফরাজি। 31 বছরের তাগড়া একজন পুরুষ। 59তম বিসিএসে উত্তীর্ণ, দৃঢ় আত্মপ্রত্যয়ী, চৌখস একজন দেশ সেবক। স্বল্পদিনের পেশাগত জীবনে বরাবর নিজেকে উপযুক্ত প্রমাণ করে এসেছে। তুখোড় মেধাবী, বুদ্ধিদীপ্ত, তরুণ এবং গুরু গম্ভীর এই নতুন এসপি স্যারকে অধীনস্থ কর্মকর্তারা প্রথম দর্শনেই মেপে ফেলেছে এই ডিপার্টমেন্টের একজন চাঁদরেল কর্মকর্তা হিসেবে। থানায় পা রাখার 3 ঘন্টার মাথায় যে লোক পুরনো কেস হাতে নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে এবং রাতে হাতে করে আসামি নিয়ে আসে থানায়, তাকে নিঃসন্দেহে চাঁদরেল তকমা দেওয়া যায়। পুলিশ সুপারের কার্যালয়ের মূল ভবনে তার কেবিনের সামনে এসে কনস্টেবল বদরুল দাঁড়িয়ে ডাকে, স্যার। মঈন ফরাজি কিছু ফাইল ঘাটাঘাটি করছিল। তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত দুটি চোখে কালো মোটা ফ্রেমের রিডিং চশমা, চুলে ট্রিম ছাট দেওয়া, গায়ে ব্রাউন কালারের একটা জ্যাকেটের নিচে কালো রঙের টি শার্টে আড়াল হয়ে আছে তার সুগঠিত সুঠাম শরীর। হাতের ফাইলটা থেকে মুখ তুলে বদরুলের দিকে তাকিয়ে সে গম্ভীর কণ্ঠে বলে, আসুন। বদরুল কেবিনে ঢুকতেই মঈন ফরাজি বলে, এখন কোয়ার্টারে ফিরবো আমি। ওসি সাহেবকে বলুন মেয়েগুলোকে সেফলি পরিবারের লোকের কাছে হ্যান্ড ওভার করতে। পরিবারের লোক এসছে, এদের ব্যাকগ্রাউন্ড কে? ফাইল দেখতে দেখতে গা ছাড়া ভাব নিয়ে এই প্রশ্নটি করে মঈন, যেন উত্তর শুনতে তার কোনো আগ্রহ নেই। ওই হবে হয়তো কোনো শিল্পপতির মেয়ে। বদরুল মাথা নেড়ে বলে, সবকটাই ভদ্র ফ্যামিলির। স্যার, মানহা নামে মেয়েটির বাবা মা ডাক্তার, তুনা নামের মেয়েটির গার্মেন্টসের মালিকের মেয়ে। আর স্যার, ইনসিরা নামে মেয়েটি যে গাড়ি ড্রাইভ করছিল তার বাবা এই আসনের সাহেব, একজন সাংসদ ছিলেন, শামীম ইয়াসির মির্জা। আচমকা মাথা তুলে বদরুলের দিকে তাকায় মঈন। স্যারের এমন চাহনি দেখে বদরুল মিইয়ে যায়। সে কি কিছু উল্টোপাল্টা বলল? মঈনের ভ্রু কুঞ্চিত, চোখে মুখে খানিকটা বিস্ময় এসে জড়ো হয়েছে। অবাক হওয়ার ভঙ্গিমাতেই বলে, শামীম ইয়াসির মির্জার মেয়ে? জি স্যার। আপনিও চেনেন তাকে? জি স্যার, আপনিও চেনেন তাকে? বড় ভালো লোক। এসেছে সে মেয়েকে নিতে। হাতের ফাইলটা ধপ করে বন্ধ করে ডেস্কের ওপর রেখে মঈন ত্রস্ত পায়ে হেঁটে কেবিন থেকে বেরিয়ে যায়। কনস্টেবল বদরুল ঠাই দাঁড়িয়ে আছে। এসপি স্যারের আবার কি হলো? ইনশি রাহ পাপাকে দেখেই লাফিয়ে উঠে পাপার গায়ে এক প্রকার আছড়ে পড়ে। শামীম মেয়েকে আগলে নিয়ে মিহির স্বরে বলে, ডোন্ট প্যানিক আম্মা, নাও টেল মি হোয়াট হ্যাপেন্ড। ইনশি রাহ মাথা তুলে পাপার দিকে তাকিয়ে আমতা আমতা করতে থাকে। পাপা, আমি হাইওয়েতে, ওই লোকটা, আমি আসলে। খুলে বল ইসি। গম্ভীর সুরে আদেশ ইহানের। ইনশি রাহ দাদানের দিকে ভীত চোখে তাকিয়ে বলে, দাদান, আমি আসলে।
সম্পূর্ণ কথাটা খুলে বলার আগেই কামরার দরজায় মঈন ফরাজি এসে স্থির হয়। 5 ফুট 11 শরীরের আত্মবিশ্বাসী দুটো চোখে কৌতূহল এবং খানিকটা বিস্ময় নিয়ে একবার স্বামী নিয়াসার মির্জা আর একবার উজ্জ্বল শ্যামবর্ণের ছিমছাম গড়নের মেয়েটিকে দেখে এতক্ষণে মঈন ফরাজি ইনসি রাহুকে ভালো করে খেয়াল করে। মেয়েটির পরনে পুরুষালী বেশভূষা, তবুও মুখ থেকে নারীসুলভ স্নিগ্ধতা ঢাকা পড়েনি একবারও। মঈন শান্ত চোখে তাকিয়ে আছে। এই কি সেই ছোট্ট পুতুল? ইনসি রাহু একবার গলা খাকারি দিয়ে অনেকটা সাহস নিয়ে পাপাকে সত্যিটা বলতে যাবে, তখনই দরজার কাছে টান টান হয়ে দাঁড়িয়ে থাকা মঈন ফরাজি গম্ভীর কিন্তু নম্র স্বরে ডেকে ওঠে, সামিন বাবা। শামিন ঘুরে তাকায়। মঈনকে চোখে দেখেই তার চোখ দুটি জলজল করে ওঠে, ঠোঁট প্রশস্ত হয় হাসিতে। ইনসি রাহু মঈনকে দেখতে পেয়ে ইহানের পেছনে আড়াল হয়ে দাঁড়ায়। ওই চাঁদরের লোকটার সামনে পড়তে আর ইচ্ছে করছে না তার। ইহান মঈনের দিকে এগিয়ে গিয়ে হাসি দিয়ে হাত মেলায় মঈনের সাথে। শামিন তখনও দাঁড়িয়ে মঈনের পা থেকে মাথা অবধি দেখছে। মঈন এগিয়ে এসে শামিনের সাথে কোলাকুলি করে। শামিন হেসে মঈনের পিঠে চাপড় বেড়ে বলে, এভাবে দেখা হবে ভাবিনি। কেমন আছো বাবা? মঈন একবার শামিন আর একবার ইনসি রাহুর দিকে তাকিয়ে অস্ফুটে বলে, আলহামদুলিল্লাহ সামিন বাবা, আপনি? আল্লাহ ভালো রেখেছেন বাবা। ইহান পাশ থেকে বলে, একটা প্রবলেম হয়েছে আসলে। ও ইনসিরা, ওকে একটু আগে। আমি নিয়েছি থানায়। ইহানকে পুরো কথাটা বলতে না দিয়ে মঈন বলল। শামিন আর ইহান বিস্মিত, রীতিমতো হতবাক হলেও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে দুজনেই। ইহান ঘাড় ঘুরিয়ে বোনকে দেখে। ইনসি রাহু, তুনা আর মানহা অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছে সাথে সাথে। মঈন দরাজ গলায় বলতে থাকে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে হাইওয়েতে উঠেছে এবং ট্রাফিক রুলস ভেঙেছে। স্বামী নিয়াসার নিজের কন্যার দিকে তাকায়। মঈন আর একবার ইনসি রাহুর দিকে তাকিয়ে শামিনকে গম্ভীর স্বরে বলে, ইজ শি ইয়োর ডটার সামিন বাবা? স্বামী নিয়াসার মাথা নাড়ায়। মঈন ইনসি রাহুকে দেখে। চওড়া কপাল, আত্মবিশ্বাসী চেহারার চাঁদরেল, কর্তব্যপরায়ণ অফিসারের মুখভঙ্গি অদ্ভুত, ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছে। অত্যল্পকাল পরেই নিজের স্বভাবে ফিরে আসে, গাম্ভীর্য ফেরে মুখে। শামিন মঈনের কাঁধে একটা হাত রেখে বলে, অপ্রস্তুত হচ্ছ কেন? আমার মেয়ে জানলে তুমি তোমার দায়িত্ব পালন করতে না। তুমি উচিত কাজ করেছো বাবা। মঈন স্মিত হাসে। ইনসি রাহু ভাইয়ের পেছন থেকে কচ্ছপের মতো মাথা বের করে সব দেখছে। ওই চাঁদরেল অফিসারের সাথে পাপার এত ঘনিষ্ঠ সম্পর্ক কিভাবে, তা সে জানে না। এখনো অবধি দাঁতে দাঁত চেপে আছে সে। কানের কাছে বাজছে ওই লোকটার সেই ভূমিকম্পের ন্যায় ধমক, আমি তোমার বাবাকে চিনতে চাই না, বাট তুমি আমাকে চিনে রাখতে পারো। আম মঈন ফরাজি। ভদ্রভাবে ভ্যানে ওঠা, নয়তো লেডি কনস্টেবলটা টেনে হিচড়ে উঠাবে। আর তোমার বাপের নামে এসে তোমাকে অত ইজিলি আমার হাত থেকে ছাড়িয়ে নিতে পারবে না। ইনসি রাহুর চোখ মুখ কঠিন হয়ে যায় দৃশ্যটা মনে পড়তেই। হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে, তার দৃষ্টির সামনের দিকে। দেখতে পাচ্ছে পাপা আর দাদান ওই লোকটার সাথে হেসে হেসে কথা বলছে। মানহাকে তার মাম্মা পাপার হাতে তুলে দেওয়া হয়েছে। তোনা আর ইনসি রাহু অপরাধীর ন্যায় দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তারা এখন পুলিশ সুপারের কার্যালয়ে, মঈনের কেবিনে। একজন কনস্টেবল এসপির কামরায় ঢুকে মঈনকে বলে, স্যার, ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ। মঈন এক পলক শামিন আর ইহানের দিকে তাকিয়ে কনস্টেবলকে বলে, যাও রিপোর্ট তার হাতে দিন। কনস্টেবল হঠাৎ দাঁত বের করে নিশ্চুপ হেসে ইনসি রাহুর হাতে রিপোর্টটা দিয়ে যায়। ইনসি রাহু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রিপোর্টটার দিকে। মঈন ফরাজি তার ট্রিম কাট চুলে ঘাড়ের কাছে হাত বুলিয়ে শামিনের দিকে তাকায়। এবার তাকে বিনয়ী লাগছে। ইহান তাজওয়ার পরিস্থিতি স্বাভাবিক করতে বলে ওঠে, কটা নাগাদ এলে? সকাল 9টা। তোমার ব্রিফিং দেখলাম, খুব সুন্দর করে সাংবাদিকদের সামলেছ। হলুদ সাংবাদিকতার মুখে জুতো বলল। মঈন এক পলক ইনসি রাহুর দিকে তাকায়। ইনসি রাহু কপাল কুঁচকে তার দিকেই তাকিয়ে ছিল। হঠাৎ মঈনের দৃষ্টিতে দৃষ্টি মিললে সে মাথা নিচু করে ফেলে। শামিন মঈনকে বলে, তোমার আন্টি দুপুরে আমাকে বলেছিল তোমাকে ধরে নিয়ে যেতে।
মঈন বিনয়ে হাসে। কিছু বলতে যাবে তখনই একজন কনস্টেবল 5 কাপ চা নিয়ে ভেতরে ঢোকে। 3টে কাপ মঈন ফরাজি, শামীম ইয়াসার মির্জা এবং ইহান তাজওয়ার মির্জার হাতে দিয়ে অবশিষ্ট 2টো কাপ নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকে কনস্টেবল। মঈন ফরাজি ইনশিরাহর দিকে না তাকিয়েই কনস্টেবলকে বলে, ওনাদের দিন। ইনশিরাহ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। তখন আজে বাজে যা নয় তাই বলে বাড়াবাড়ি রকমের ধমকাধমকি করে এখন চা খাওয়াবে। আশ্চর্য লোক তো। কনস্টেবল পুনরায় দাঁত বের করে ইনশিরাহর দিকে চায়ের কাপ হাতে এগিয়ে যেতেই ইনশিরাহ নিচু কিন্তু গম্ভীর কণ্ঠে বলে, নো থ্যাঙ্কস। মঈন ফরাজির ঠোঁটের কোণে এক চিলতে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে যায়। সে চুপচাপ চায়ে চুমুক দিয়ে ইহান তাজওয়ারের সাথে আলাপ করতে থাকে। ইনশিরাহ দাঁড়িয়ে থাকে ল্যাম্পপোস্টের মতো, হাতে তার দলিল। সে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল না। তার প্রমাণ, দীর্ঘ আলাপ শেষে শামীম আর ইহান উঠে দাঁড়ায়। পুনরায় করমর্দন করে ইনশিরাহকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় তারা। যাওয়ার আগে ইনশিরাহ অহেতুক এক পলক দৃষ্টি দেয় মঈন ফরাজির দিকে। মঈনের মুখভঙ্গি গম্ভীর, দৃষ্টি শান্ত, সোজা হয়ে বসে আছে। ইনশিরাহ তার বাবা ভাইয়ের সাথে বেরিয়ে যেতেই মঈন দরজার দিকে বেশ কিছু মুহূর্ত তাকিয়ে থেকে টেবিলের ওপর থেকে একটা ফাইল তুলে নেয়। দৃষ্টি হাতে লাল রঙের ফাইলটাতে থাকলেও আন মনে হেসে সে দরাজ গলায় বিড়বিড় করে আওড়ায়, ভালো মানুষ বাপের বকে যখন না। ইন্টারেস্টিং। থানা রোড থেকে বেরিয়ে গাড়ি হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে। পুরো রাস্তায় তোনা এবং ইনশিরাহ চুপচাপ ছিল। তোনাকে তাদের বাড়িতে ড্রপ করে দিয়ে গাড়ি পুনরায় স্টার্ট করে ইহান। শামীম এতক্ষণে মেয়ের মুখের দিকে তাকায়। ইনশিরাহ তখন থেকেই বোকার মতো ডোপ টেস্টের রিপোর্টার দিকে তাকিয়ে আছে। এই কখনটায় তার উপর দিয়ে কি গেল কিছুই বুঝতে পারছে না, শুধু কানের কাছে বাজছে। কেউ কর্কশ্বরে কনস্টেবল দুটোকে বলছে, ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ পেলে 4 লাখ একেবারে 14 শিখের ওপাশে ঢুকিয়ে দেবে। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসবে কেন? ইনশিরাহ কি এত বুকে যাওয়া মেয়ে? সে মদ খায়? ওই লোকটা এমনভাবে বলছিল। ইনশিরাহর আচরণে কি মনে হয়েছে ইনশিরাহ ড্রাঙ্ক? ইনশিরাহর কথা শুনে মাতাল মনে হয়েছে? তো বখাটে ছেলেদের মতো পিছু নিলে তো অমন কটু কথা তো শুনবেই। ওই লোকটার দোষ নেই, সিভিল পোশাকে আসামি ধরে। আনপ্রফেশনাল ফালতু লোক। ইনশিরাহর জীবনে এতটা অপমানিত কখনো হয়নি সে। মাতারানী অদ্রিতা আলো, ওয়াইফ অফ শামীম ইয়াসার মির্জা, যখন চপ্পল উঠিয়ে মারে তখনও ইনশিরাহ এতটা অপমানিত বোধ করে না। আজ ওই কনস্টেবলগুলো কেমন দাঁত বের করে হাসছিল। আম্মা। ইনশিরাহর ঘোর কাটে ইয়াসার মির্জার ডাকে। পাপার দিকে এক পলক তাকিয়ে ইনশিরাহ মাথা নিচু করে ফেলে। ড্রাইভ করতে করতে ফ্রন্ট মিররে বাবা মেয়ের দিকে তাকিয়ে ইহান ম্লান হাসে। শামীম কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলতে থাকে, আম্মা, আপনাকে তো কম্বাইন্ড স্টাডি করার জন্য তোনাদের বাড়িতে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছিল। আপনি হাইওয়েতে কি করছিলেন আম্মা? ইনশিরাহ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পাপা আর হবে না। ইহান মৃদু স্বরে হেসে ফেলে। হাসে শামীমও। ইনশিরাহ একবার পাপা আর একবার ভাইয়ের দিকে অবাক হয়ে তাকায়। শামীম হাসি থামিয়ে বলে, আর হবে না? এই কথাটা এই যাবৎ কতবার বললেন আম্মা? ইনশিরাহ দমে যায়। এরপর তার আর কিছু বলার থাকে না। সে মেনে নিলে সে অপরাধী। আত্মপক্ষ সমর্থনের সুযোগ রইল না আর। শামীম মেয়েকে বলতে থাকে, পড়াশোনায় মন নেই আম্মা আপনার? অসুবিধা নেই, স্বামীর বাড়িতে পাঠিয়ে দেব। পাপা। ইনশিরাহ তেতে ওঠে। ইহান গম্ভীর কণ্ঠে বলে, আওয়াজ নিশ্চে ইসি, কখনো একটা ধমক দেই না তো তোকে, তাই ভাবছিস যা খুশি করবি? ইরফানের সাথে কাল থেকে অফিসে বসবি, পাশাপাশি ঠেলে ঠুলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হবে। এনাফ হয়েছে। ইনশিরাহ মুখ ভার করে বসে থাকে। শামীম মেয়েকে এক হাতে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা, পাঠাবো না স্বামীর ঘরে, আপনার স্বামীকেই আমাদের বাড়িতে আনবো, ঠিক আছে আম্মা? ইনশিরাহ হেসে ফেলে। হাসে ইহানও। ড্রাইভ করতে করতে আফসোস করার ভঙ্গিতে বলে, বড় বাবা, ওরা এত দ্রুত বড় হচ্ছে কেন? আমরা ওদের শ্বশুর বাড়ি পাঠিয়ে কিভাবে থাকবো?
ইনশিরাহ মাথা নিচু করে ফেলে। শামীন মেয়ের মুখের দিকে তাকায়। বেরিয়ে যায় একটা দীর্ঘশ্বাস। সবসময় নিজের শ্বশুর শ্রদ্ধেয় মরহুম আতায়ুর আলমের নিজের কন্যার প্রতি ইমোশন নিয়ে সময়ে সময়ে মজা ওড়ানো শামীন ইয়াসের মির্জার হয়তো সময় হয়ে এসেছে হাড়ে হাড়ে টের পাওয়ার। মেয়ে সন্তানের পিতা হলে কেমন লাগে। দেখতে দেখতে 25-এ পা দিয়েছে মেয়েটা। আর কতদিন? আর তো মাত্র অল্প কিছুদিন, নয়তো তারও একটু বেশি দিন। আজীবন তো পারবে না মেয়েকে কাছে রাখতে। এত আদরের মেয়েকে তুলে দিতে হবে অন্য কারো হাতে। প্রসঙ্গ পাল্টে শামীন মেয়েকে বলে, এসপি বেশি বকাবকি করেছে। ইনশিরাহ মাথা নাড়ে। কি বলেছে? কি বলে ডেকেছে? সকাল পাপা কি পরি? ইহান হাসে। শামীনও হেসে বলে, কিন্তু এটা তো সত্যি কথা। তুমি তো তোমার পাপার পরই। এটা তো গালি না। এটা গালি বাবা, তুমি বুঝবে না। ইনশিরাহ কাট কাট বলে জানালায় দৃষ্টি দিয়ে থাকে। গাড়ি হাইওয়ে থেকে আবাসিক এরিয়ায় ঢুকে পড়ে। ইনশিরাহ পাপার কাঁধে মাথা রেখে ধিমি আওয়াজে বলে, পাপা? জি আম্মা। পাপা মাম্মা জানে? না, বড় মা জানে না। তুই অসুস্থ বলে বুঝতে আমি আর বড় বাবা এসেছে। বাড়ি ফিরে চুপচাপ ঘরে ঢুকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়বি। ভারী কি ভাব ইহানের স্বরে। ইনশিরাহ হাই তুলতে তুলতে বলে, তুমি খুব ভালো দাদান, পৃথিবীর সব থেকে ভালো দাদান, পৃথিবীর সব থেকে সুন্দর মনের মেয়ে যেন তোমার বউ হয়। ইহান বোনের কথায় কোনো পাত্তা না দিয়ে গাড়ি শান্তিনীরের গেটের ভিতরে ঢোকায়। শামীন মেয়ের কথার জবাবে বলে, সেটাই, পৃথিবীর সবচেয়ে সুন্দর মনের মানুষগুলো যেন আমার ছেলে মেয়েগুলোর জীবনে আসে। ইহান গাড়ি থামিয়ে শামীনের দিকে তাকায়। যেমন তুমি এসেছিলে বড় মার জীবনে জোর করে। হ্যাঁ, তুইও মানিস আমি ভালো মনের মানুষ। শুধু তোর বড় মাই স্বীকার করতে চাই না কখনো। ইনশিরাহ হাই তুলতে তুলতে বলে, বাদ দাও তো মাম্মার কথা, মাম্মা একটু বেশি বোঝে, একটু বেশি বাড়াবাড়ি করে। শামীন হেসে ফেলে, ঠিকই বলেছেন আম্মা। আপনার মাম্মা একটু বেশি বুঝে, বেশি বাড়াবাড়ি করে। কিন্তু তার ওই বেশি বোঝার বাড়াবাড়ি করার কারণে সে আপনার মাম্মা, ভুলে যাবেন না। ইনশিরাহ হেসে একটা গভীর নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, থ্যাঙ্কস আল্লাহ মাম্মাকে বেশি বোঝার, বেশি বাড়াবাড়ি করার তৌফিক দেওয়ার জন্য। মাম্মার পরিবর্তে অন্য কোনো মহিলা আমার মাম্মা হলে ঠিক জমতো না। শামীন ইয়াসার হেসে ফেলে মেয়ের কথা শোনে। ইহান তাজওয়ার বোনের কান ধরে বলে, চল বুড়ি, ইনায়া থেকে কম দোষী নস তুই। স্পোর্টস ক্লাবে প্রীতম আজ অনেক দিন পরে পা রাখল। কর্মজীবনে ব্যস্ততা বাড়তেই আর আশা হয় না এদিকটায়। প্রেসিডেন্ট হিসেবে যতটুকু দায়িত্ব ততটুকু পালন করে। লোকে ফার্স্ট বেঞ্চের মেধাবী ছাত্র প্রীতম আহসানকে পড়ুয়া, নিরীহ, ঠান্ডা মানুষ হিসেবে জেনে এসেছে ছোট থেকে। আদতেও তাই। প্রীতম মনে প্রাণে একজন জেন্টেলম্যান, যতক্ষণ পর্যন্ত কেউ তাকে রাগিয়ে না দেয়। এই শহরে প্রীতমের কেটেছে 8 বছর। 4 বছর হলো প্রেরণাদের নিয়ে এসেছে। এখানে নিজেকে বেশ খাপ খাইয়ে নিয়েছিল প্রীতম। শুধু ইরফান মির্জা নামের বড় লোকের বকে যাওয়া একটা ঘাড় বাঁকা ছেলে ব্যতীত প্রীতমের লাইফে কোনো প্রবলেম নেই। তবে প্রচলিত কথায় আছে প্রবলেমের মতো একটা প্রবলেম থাকলেই যথেষ্ট। ইরফান হচ্ছে সে ধরনের প্রবলেম। কোথা থেকে হুটহাট চলে এসে প্রীতমের সাথে লাগে। ঠিক যেমন এই স্পোর্টস ক্লাবে হঠাৎ দেখা দুজনের। অবশ্য নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিজেদের গ্যাংয়ের সাথে আলাপচারিতায় ব্যস্ত তারা। 1 কি 2 বার চোখাচোখি হলেও বিশেষ পাত্তা দেয়নি কেউই। দুজনে দুজনের বড় ভাই আর বড় বোনের শাসন আমলে নিয়েছে তা বোঝাই যাচ্ছে। ভলিবল কোর্টে প্রীতম যখন ম্যাচ শুরুর আগে দলকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, ঠিক তখনই ইরফানদের কোর্ট থেকে একটা বল এসে প্রীতমের গায়ে পড়ে। বলটা ধরে ফেলে প্রীতম। চেষ্টা করে নিজেকে যথাসম্ভব শান্ত রাখতে। সে আর কোনো ঝামেলা বাঁধাবে না। ঘুরে তাকায় ইরফানদের দিকে। ইরফান মির্জা তার দিকেই তাকালো। তার ঠোঁটের কোণে তার ছিল্লের হাসি। প্রীতম বরফ ঠান্ডা গলায় বলে, হোয়াট? শোন, তোর সাথে আমার কোনো লেনা দেনা নাই। হ্যাঁ, লিভ মি অ্যালোন। রিপির ব্যাপারটা তো মিটিয়ে গিয়েছে। এখন আবার কি সমস্যা তোর? এই স্পোর্টস ক্লাব, তাই তো? ওকে, যা। আমি আমার প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি নিয়ে নিলাম। হ্যাঁ,
আজ থেকে তুই এই ক্লাবের প্রেসিডেন্ট। ইরফান তাকিয়ে আছে, তার কোনো ভাবান্তর নেই। প্রীতম দাঁতে দাঁত চেপে বলে, তবুও বলছি লিভ মি অ্যালোন। আমার তোর মতো বড় লোক বাপ চাচা নেই, আর না আছে পাওয়ারফুল বড় ভাই। তুই কেন আমার পেছন পড়ে আছিস? হ্যাঁ, প্রীতমকে থামিয়ে জামি বলে ওঠে, এই প্লিজ ছাড় তো ওকে, চল আমরা টুর্নামেন্ট শুরু করি। সেটাই, ওকে নিয়ে আমার মাথা ব্যথাও নাই। বড় লোকের জিদ্দি ছেলে। প্রীতম তার দলের কাছে ফিরে যায়। ইরফান টানটান হয়ে তখনও দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে প্রীতমকে দেখছে। তার গ্যাংয়ের নিক্সন বলে ওঠে, কি কথা বাপরে, সব সময় সব স্থানে তোকে হারিয়ে বলে তোর সাথে আমার কোনো লেনাদেনা নেই। ইরফান এবার একটা পৈশাচিক হাসি দেয়, তারপর বলে, ওর আমার সাথে লেনদেন নাই, কিন্তু আমার তো ওর সাথে লেনদেন আছে। 23 বছর আগে রেডিও স্টেশন রোডে ইহান তাজওয়ার মির্জা যখন তার বড় বাবার সাথে ঘুরতে বের হতো, তখনও জায়গাটা এই রকমই শুনশান থাকতো। আজও ঠিক সেরকম রাস্তাটা। এত বছরে সবকিছু পাল্টেছে, সরকার পাল্টেছে, শাসন পাল্টেছে, গোটা দেশটাই পাল্টেছে। পাল্টায়নি শুধু এত বড় শহরের এই রাস্তাটা। ইহানের বিএমডব্লিউ এই রাস্তা দিয়ে যখনই যায় তখনই ছোটবেলার কথাগুলো মনে পড়ে ইহানের। মাম্মা পাপার থেকে ইহান বড় বাবার কোল ঘেঁষা ছিল বেশি। বড় বাবার সাথে কত সময় কেটেছে এই রাস্তায়। তাকে নিয়ে বড় বাবা ঘুরতো। শহরের পশ্চিম থেকে 30 কিলোমিটার প্রশস্ত এই রাস্তাটা চলে গিয়েছে সোজা এয়ারপোর্টের দিকে। অন্তর তখন থেকে তার ভাইকে একটা কথা বলার চেষ্টা করছে। কথাটা পেটে আসছে কিন্তু মুখে আসছে না। বেমালুম ভুলে গিয়েছে। ইদানিং পার্টির কাজের চাপে এমনটা হচ্ছে। ইহান আর চোখে এক পলক অন্তরের দিকে তাকিয়ে গুরু গম্ভীর স্বরে বলে, সমস্যা কি? সেটাই ভাই, সমস্যা কি সেটাই বুঝতে পারছি না। আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, কিন্তু মনে করতে পারছি না। আচ্ছা, যখন মনে পড়বে তখন বলিস। ভাই মনে পড়েছে, তোষা আবু আজ আমাকে টেক্সট করেছে। অকস্মাৎ গাড়ির ব্রেক কষে ইহান। অন্তর হকচকায়। ইহানের দিকে তাকিয়ে দেখতে পায় বড় বড় নিঃশ্বাস নিয়ে স্টিয়ারিংয়ের দিকে দৃষ্টিপাত করে রেখেছে সে। ওই পাথর কঠিন মানুষটা হঠাৎ যেন আরো কঠিন হয়ে গিয়েছে। অন্তর একটা ফাঁকা ঢোক গিলে বলে, ভাই ব্লকার। চোয়াল শক্ত হয়ে গিয়েছে ইহানের। অন্তর বলে, দিয়েছি ভাই, তখনই দিয়েছি। বলল আপনাকে একটাবার সরি বলতে চাই। আপনার ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করা পসিবল হচ্ছে না, তাই আমাকে। ইহান হাত দিয়ে ইশারা করে চুপ করিয়ে দেয়। চওড়া কপালের পেশি টনটন করছে। এই বিষয়ে আর একটাও কথা শোনার জন্য সে ইচ্ছুক নয়। আশেপাশে তাকিয়ে কণ্ঠস্বর স্বাভাবিক করে বলে, চল বাড়ি ফেরা যাক। গাড়ি ঘুরিয়ে নেয় শহরের দিকে। প্রায় 7 কিলোমিটার দূরে চলে গিয়েছিল আজ। কিছুক্ষণ পরেই আবারও গাড়ির ব্রেক হুট করে কষিয়ে দেয় সে। অন্তর ইহানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, কি হলো ভাই? ইহানের দৃষ্টি গাড়ির লুকিং মিররে। অন্তর ইহানের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই বলে ওঠে, আরে বাস, এত হুমকি ধামকি আপা, এখানে কি কামের? প্রেরণার ধৈর্য শক্তি দারুণ। সে সহজে মেজাজ হারায় না, কিন্তু আজ ভীষণ উত্তেজিত লাগছে তাকে। রাত 12টা প্রায়। এই সুরসান এলাকায় এসে স্কুটিটা খারাপ হতে হলো। আজ গিয়েছিল রেস্তোরাঁ ম্যানেজার সাব্বিরের অসুস্থ বউকে দেখতে। সেখান থেকে ফিরতেই এত রাত। এদিকে ফোনের চার্জ শেষ। উবার ডেকে প্রীতমকে ফোন করার আগেই ফোনটা সুইচ অফ। নিশ্চয়ই ওরা সবাই টেনশন করছে। মেজাজ পুরোপুরি হারিয়ে স্কুটি ধরে একটা ঝাঁকুনি দেয় সে। ইহান লুকিং মিররে তার দিকেই তাকিয়ে। অন্তর কিছু বলতে যাবে তখনই গম্ভীর স্বরে বলে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো সমস্যা কোথায়। খেপেছেন ভাই, অযাচিতভাবে হেল্প করতে গেলে সন্দেহ নিয়ে তাকিয়ে 14টা প্রশ্ন করে কথা শুনিয়ে দেবে। এই এলাকা মহিলাদের জন্য সেফ না। আশেপাশে 3 কিলোমিটারের কোনো বসতি নেই, পুলিশ চেকপোস্ট নেই। যা গিয়ে দেখ, শুধু জানতে চাইবি কোনো হেল্প লাগবে কিনা। ভাই থাপ্পড় মারবে, আপনি যান। ইহান তাজওয়ার শান্ত চোখে অন্তরের দিকে তাকাতেই অন্তর ঢোক গিলে বলে, যাচ্ছি।
গাড়ি থেকে নেমে দুই গালে হাত চেপে অন্তর এগিয়ে যায়, যেন ওই ভদ্র মহিলা থাপ্পড় না মারতে পারে। একটা নীল রঙের গাড়ি এসে কিছুটা সামনেই থেমেছে। প্রেরণা দেখেছে কিন্তু বিশেষ পাত্তা দেয়নি, কিন্তু যখনই দেখেছে গাড়ি থেকে একটা ছেলে নেমে তার দিকেই এগিয়ে আসছে, তখনই সে সতর্ক হয়ে টানটান হয়ে দাঁড়ায়। পাশ থেকে একটা ছোট্ট চাইনিজ নাইফ বের করে আঁচলের নিচে হাত লুকায়। উল্টোপাল্টা কিছু করতে এলেই এক পোঁচ মারবে। অন্তর প্রেরণার কাছে এগিয়ে আসতেই প্রেরণা কর্কশ গলায় বলে, কি চাই? আপনার কি কোনো হেল্প লাগবে? তাতে আপনার কি? ধমকে ওঠে প্রেরণা। অন্তর ঘাবড়ে বলে, না মানে ভাই পাঠিয়েছে, জায়গাটা ভালো না। কোন ভাই? কোথাকার ভাই? ইহান তাজওয়ার মির্জা। আমতা আমতা করে বলল অন্তর। প্রেরণা একটু দমে যায়, ঘাড় ঘুরিয়ে গাড়িটার দিকে তাকায়। এজন্যই গাড়িটা চেনা চেনা লাগছিল। অন্তর বিনয়ের সাথে বলতে থাকে, হেল্প লাগবে আপা? প্রেরণা মাথা ঝাঁকিয়ে বলে, না, ক্যাব বুক করেছি, আসছে পথে। থ্যাংক ইউ আপনাদের। ও ওকে। অন্তর গাড়ির দিকে ফিরে যায়। প্রেরণা বিরক্ত হয়ে আশেপাশে তাকায়, এখনো ক্যাবটা আসছে না কেন? মেজাজের খেই হারিয়ে হারিয়ে স্কুটিতে একটা লাথি মারে সে। ইহান লুকিং মিররে প্রেরণার কাণ্ড দেখতে থাকে। অন্তর এসে গাড়িতে বসে বলে, গাড়ি স্টার্ট করেন ভাই, ওনার ক্যাব আসতেছে। ইহান গাড়ি স্টার্ট করতে করতে আরও একবার বিররে তাকায়। প্রেরণা দ্বিতীয় দফায় লাথি বসায় তার সাধের স্কুটিতে। ইহান সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আজকে ইনায়া মির্জাকে একটু কর্মঠ মেয়ে মনে হচ্ছে। বাড়িতে তার বান্ধবীরা এলো তাই চেষ্টা করছে নিজের হাতে সবটা করার। মির্জা বাড়ির মেয়ে হিসেবে ইনায়া কাজে কর্মে ইনশিরাহর থেকে চালু এবং আগ্রহী। খানিকটা স্বাস্থ্যবতী হওয়াতে অল্পেতেই হাঁপিয়ে ওঠে এই যা। ইনশিরাহর দৌড় চা কফি পর্যন্ত হলেও ইনায়া শখের বশে এটা ওটা রাঁধতে গিয়ে বেশ ভালো দক্ষতা অর্জন করেছে। বান্ধবীদের জন্য ডেজার্ট আইটেম তৈরি করছিল ইনায়া। আজ বাড়িতে ইনায়ার 5 বান্ধবী এসেছে। মধ্যাহ্ন ভোজের ঝামেলা চুকিয়ে সবাই দোতলায় উঠেছে। ইনায়া কিচেনে ব্যস্ত তার স্পেশাল আইটেম নিয়ে। রান্নাঘরে আলো ঢুকে বারবার বলেছে সে করে দেবে, কিন্তু ইনায়া রাজি হয়নি। দুপুর তখন 2টো। ইনশিরাহ হাই তুলতে তুলতে কিচেনে আসে। সারা রাত না ঘুমিয়ে পড়াশোনা করে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমিয়েছে সে। ফ্রিজ থেকে একটা গ্রিন অ্যাপেল বের করে কামড় বসিয়ে লোয়ার কিচেন ক্যাবিনেটের উপরে উঠে বসে। আলো নিচের বিয়ের দিকে তাকিয়ে বলে, ছোট বোনের থেকে শেখ, কত কাজ জানে, তোর লজ্জা করে না এসব দেখলে? লজ্জা? মাম্মা লজ্জা কেন হবে? কাজ জেনে মুইটি কটা মেডেল পেল বলো তো? ইনায়া আপুর দিকে রাগী চোখে তাকায়। ইনশিরাহ হেসে বোনের গাল টেনে দিয়ে বলে, আমার অ্যাংরি বার্ড। আলো ইনশিরাহর হাত থেকে আপেলটা কেড়ে নিয়ে ধুয়ে দিয়ে বিরক্তির সহিত বলে, ধুয়ে খা মা, তোকে নিয়ে আমি কোথায় যাব? আপাতত আমার রুমে। মাথা টিপে দেবে আমার। চলো, মাথা ছিঁড়ে যাচ্ছে জানো মাম্মা। ইনায়া অবাক হবার ভান করে বোনকে বলে, এই আপু, কোথায় যাচ্ছিস? ওরা সবাই এলো, তুই নিজের মতো থাকবি? নিজের মতো থাকবো না তো কি করব? তোর বান্ধবীরা কি আমার সাথে আড্ডা দিতে এসেছে? ওরা তো অন্য কোনো কারণে এসছে। গাছাড়া ভাব নিয়ে বলল ইনশিরাহ। ঋতু তখন রান্নাঘরে ঢোকে। আলো ইনশিরাহর কথাই বলে, ওরা অন্য কারণে আসে মানে? ইনশিরাহ আপেল চিবুতে চিবুতে বলে, যে বাড়িতে দুটো সুদর্শন ছেলে আছে সে বাড়িতে আমার আর ইনুর বান্ধবীদের আনাগোনা একটু বেশিই হবে, তাই নয় কি মাম্মা? আলো হাসে মেয়ের কথায়। ইনায়া আশেপাশে তাকিয়ে বলে, আসতে বলো না। আর মোটেই না, ওরা আমাকে দেখতে এসেছে, অমন কিছু নাই। তোকে বলেছে, তুই বেশি জানিস। যা গিয়ে দেখ সব কটা বড় দাদানকে এক ঝলক দেখার জন্য কিরকম মরিয়া। ই চড়ে পাকার দল। ইনশিরা, এভাবে বলবি না। মায়ের কথায় ইনশিরাহ চুপ হয়ে যায়। ঋতু ইনশিরাহর দিকে তাকিয়ে বলে, মেয়েগুলো আমার ছেলেদের দেখার জন্য আসে। মেজমা, যাও গিয়ে দেখো কোনটা পছন্দ হয়। মোট 5 জন এসেছে, ওদের মধ্যে থেকে ফটাফট 2জনকে পছন্দ করে ফেলো।
ইনায়া তার আপুর কথায় বিরক্ত হয়, কপাল কুঁচকে তাকিয়ে আছে। ইনশিরাহ বোনকে বলে, বিশ্বাস হয় না তো? যা গিয়ে দেখ, দাদানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে সব কটা। যা। ইনায়া মুখে বর্গীয় শব্দ করে ডেজার্টের ট্রে নিয়ে দোতলায় উঠতে থাকে। ইনশিরাহ হাসছে। আলো মেয়ের মুখের দিকে তাকায়, মাথায় হাত বুলিয়ে বলে, কি অবস্থা করেছিস নিজের? তুই এত অগোছালো, একটু পরিপাটি হয়ে থাকলে কি হয় তোর? একটু ক্রিম লাগাতে পারিস তো? মুখটা তো একদম ফেস ওয়াশ দিয়ে ধোয়া যায়। সবসময় ছেলেদের মতন হাব ভাব। যা যা, তেলের বোতল নিয়ে আয়। চুলগুলো ঝাউবন হয়ে গিয়েছে। শান্তিনীড়ের পুরনো দালানের সাথে সংযুক্ত নতুন একতলা ভবনের ছাদে বিশাল বড় সুইমিং পুল। ইহানের যখন 14 বছর বয়স, ইরফানের 8, ইনশিরাহর 7 আর ইনায়াও খুব ছোট, তখন শামিন এই সুইমিং পুলটা করেছিলেন ছেলে মেয়েদের জন্য। পুরনো ভবনের দোতলার লিভিং রুম সংলগ্ন পুরাতন বারান্দা দিয়েই নতুন দালানের টেরেসের প্রবেশপথ। আজ ছুটির দিন। ইহান তাজওয়ার সকাল থেকে বাড়িতে। অবশ্য বাড়িতে সে নিজের মতোই থাকতে পছন্দ করে। সব ছুটির দিনগুলোর দুপুর কাটে তার সুইমিং করে। পুল সাইডের একটা টেবিল থেকে ওয়াচটা তুলে সময় দেখে ইহান। দুপুর 2:15। 1 ঘন্টা সুইমিং করার পরিকল্পনা তার। ওয়াচটা রেখে টেবিলের ওপর থেকে ডাবের পানির গ্লাসটা তুলে চুমুক বসায় ইহান। গ্লাসটা খালি করে টেবিলে রেখে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে থাকে সে। পুরনো দালানের দোতলার বারান্দার দরজার আড়াল থেকে 5 জোড়া চোখ উৎসুক নজরে দেখছিল ইহান তাজওয়ার মির্জাকে। ইহানের প্রত্যেকটা স্টেপে একটা করে হার্টবিট মিস করে ফেলছে তরুণীর দল। নিধি নামের মেয়েটা বুকে হাত চেপে ধরে রুসফির কাঁধে মাথা এলিয়ে দিয়ে অস্ফুট স্বরে বলল, ভাইয়া আমাকে ধর, আমি পড়ে যাব। 5 জোড়া চোখে বিস্ময়। কাছ থেকে লোকটাকে এভাবে দেখেনি কখনো। সবসময় পাঞ্জাবি অথবা শার্টে দেখেছে। আজ টি শার্ট আর 3/4 প্যান্টে অমন ইস্পাতের মতো দৃঢ় লম্বা পুরুষটি তাদের দৃষ্টি আটকে রেখেছে নিজের দিকে। এক অদম্য কৌতূহল তাদের চোখে মুখে লোকটাকে নিয়ে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেষে ইহান পুলে নামার প্রস্তুতি নেয়। গায়ের ধূসর রঙের টি শার্টটা খোলার নিমিত্তে পেটের দিক থেকে কিছুটা উপরে তুলতেই দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা তরুণীদের মুখ হা হয়ে যায়। তখনই পেছন থেকে ইনায়া হতভম্ব হয়ে বলে, তোরা এখানে? 5 জন তরুণী হকচকিয়ে যায়। রুসফি দরজার পর্দা সহ কেঁপে ওঠে, হুড়মুড় করে নিচে পড়ে যায়। তার গায়ের সাথে এলিয়ে থাকা নিধি পড়ে তার গায়ের উপর। তৎক্ষণাৎ রুসফি আর্তনাদ করে উঠতেই ইহান ঘুরে দাঁড়ায়। টি শার্টটা কেবল সে খুলতেই নিচ্ছিল। থেমে গিয়ে বারান্দার দরজার দিকে ঘুরে তাকাতেই সে হতভম্ব হয়ে নিজের পেট ঢেকে ফেলে। ইনায়ার 5 বান্ধবী অপ্রস্তুত হয়ে কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। ইনায়া চোখ সরু করে সবাইকে দেখছে। তার মানে আপু যা বলেছে সব সত্যি। সব কটা তার বড় দাদানের দিকে নজর দেয়। ইহান চোখ বড় বড় করে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে দেখছে। কিছু মুহূর্ত পরে রাশভারী কণ্ঠে গম গম করে ওঠে, কি সমস্যা বাচ্চারা? কথাটা ধমকের মতো লাগলো তাদের কাছে। 5 জন শুধু মাথা নেড়ে বুঝিয়ে দেয়, কিচ্ছু না। ইনশিরাহ মাকে চাপটে ধরে দাঁড়িয়ে আছে। আলো মিছিমিছি বিরক্ত হবার ভান করে বলে, ছাড় না মা, হাতে অনেক কাজ। তো এইমাত্র বললে কেন মাথায় তেল দিয়ে যেতে যাও? তখন কাজ ছিল না, যা এখন পড়তে বস। অলস দুপুর। ইনশিরাহ মাকে জড়িয়ে ধরেই তার মেজো মায়ের সাথে কিচেনেই টুকটাক কথাবার্তা বলছিল। হঠাৎ করে কলিং বেল বেজে উঠতেই আলো বলে, যা, তোর পাপা এলো বুঝি, যা গিয়ে দরজা খুলে দে। ইনশিরাহ এগিয়ে যেতেই আলো তেতে উঠে বলে, এই গায়ে ওড়না কই তোর? ওড়না জড়িয়ে নে। ইনশিরাহ যেন মায়ের কথা শুনলই না। গায়ে একটা ওভার সাইজ পুরনো টি শার্ট, যাতে বেশ কয়েকটা ফুটো হয়েছে। ইনশিরাহ বাড়িতে এসব পরে আরাম পায়। জামা যত পুরনো আরাম তত বেশি। টি শার্টের সাথে একটা অ্যাংরি বার্ডের কার্টুন আঁকা ঢোলা ট্রাউজার পরিহিত। মাথার চুলগুলো এলোমেলো। সকাল থেকে চিরুনি বসায়নি চুলে এমন মনে হচ্ছে। চোখের নিচে কালি। মাথা চুলকাতে চুলকাতে আর হাই তুলতে তুলতে গিয়ে সদর দরজা খুলে দিয়েই বলে, হাই পাপ্পা।
ইনশিরাহর মুখ হাঁ হয়ে গিয়েছে। স্বামীর মেয়েকে দেখে হক চকায়। ইনশিরাহ মুখে হাঁ করেই এক পলক বাবাকে দেখে আর এক পলক পাপার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। কিছু মুহূর্ত তিনজনের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। তারপর ইনশিরাহ দৃষ্টি ঘুরিয়ে নিচের দিকে তাকাতেই এক লাফে 3 পা পিছিয়ে যায়। মঈন ফরাজি ততক্ষণে দৃষ্টি নামিয়ে নিয়েছে। শামীম তার কন্যার পাগলি বেশ দেখে ভীষণ হতাশ। না একটু রূপচর্চা করবে, না একটু পরিপাটি হয়ে থাকবে। ইনশিরাহ আবারও মাথা তুলে মঈন ফরাজির দিকে তাকিয়ে চোখ মুখ কঠিন করে ফেলে। শামীম নিচু গলায় মেয়েকে বলে, আম্মা জায়গা দিন, আমার ভিতরে ঢুকবো। বাবার কথায় ইনশিরাহ এক লাফে লবি থেকে সরে দেওয়ালের পাশে দাঁড়ায়। শামীম মঈনের দিকে তাকিয়ে বলে, এসো বাবা। মঈন ফরাজি চুপচাপ মাথা নিচু করে শামীম ইয়াসার মির্জার পিছু পিছু অন্দর মহলে প্রবেশ করতেই ইনশিরাহ নিজের দিকে আবারও তাকায়। তার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থেকে এক দৌড়ে সিঁড়ি বেয়ে সে দোতলায় চলে যায়। ইনায়ার 5 বান্ধবী ইহানের কঠিন দৃষ্টি থেকে সরে দাঁড়ানোর জন্যে ছটফট করছে। লোকটা যতটা সুদর্শন ততটাই কড়া শুনেছে তারা। ইনায়া সবাইকে তাড়া দিয়ে বলে, এখানে কি করছিস? আয় রুমে আয়, আমি ডেজার্ট নিয়ে এসেছি। 5 জন চুপচাপ লজ্জিত ভঙ্গিতে হেঁটে ইনায়ার ঘরের দিকে যেতে নেয়। ইহান গিয়ে ধাপ করে বারান্দার দরজা আটকে দেয়। তারপর টি শার্ট খুলে পুলে নামে। আমার মা বলেছিল, খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না।